প্রিয় ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, ডাইপোল ইন ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে আমি ডাইপোলকে রাখবো, সেই ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম হতে পারে বা নন ইউনিফর্ম হতে পারে। তো সেক্ষেত্রে ওর উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে, কত টর্ক অ্যাপ্লাই হবে, সেগুলো ক্যালকুলেশন এখানে দেখানো আছে। কিছু খুব ইম্পর্টেন্ট প্রবলেমস এখানে সলভ করে দেওয়া আছে। আর হ্যাঁ, ডাইপোল ইন্টারাকশন, সেখানে কীভাবে ইন্টারাকশন করে ওরা, কীরকম ফোর্স অ্যাপ্লাই হয়, সেগুলো নিয়ে এখানে ডিসকাস করা আছে। তো স্টুডেন্টস, ভিডিওটা একদম স্কিপ করবে না, খাতা পেন নিয়ে, কপি পেন নিয়ে ভিডিওটা দেখো, খুব সিরিয়াসলি দেখো, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের লাইক কমেন্ট, যদি মনে হয় যে ভিডিওটা খুব ভালো লাগতো, অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলোতেই আমি বুঝতে পারবো যে তোমরা কীরকম ভিডিও চাইছো বা কীরকম ক্লাস তোমাদের পছন্দ, সেরকম অনুযায়ী আমি তাহলে ক্লাস বা ভিডিওস আমি করতে থাকবো। তো সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা তা না হলে মিস করে যাবে। তো স্টুডেন্টস, আর সময় নষ্ট করবো না, এসো আমরা ক্লাসটা স্টার্ট করি। এখানে একটা ডাইপোলকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে। এখন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, ধরো এই যে পাথটা রয়েছে আর এই পাথটা রয়েছে, এই পাথ দুটোর মধ্যে, মানে এই স্ল্যাব দুটোর মধ্যে যে এক্সিস্টিং ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে বোঝাচ্ছে, মানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল। অর্থাৎ এই পয়েন্টে যা ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টেও তাই ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টেও তাই এবং এই পয়েন্টেও তাই। প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু সমান। সেই জন্যে এই জায়গাটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে বলে ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ দুটো প্লেট যে আমি এঁকেছি, এই দুটো প্লেট, এই প্লেট এবং এই প্লেটের মধ্যেকার ইলেকট্রিক ফিল্ডটা সমস্ত জায়গায় একই। তো এইটাকে বলা হয় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এইবারে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি ডাইপোলটাকে রাখা হয়, দেখতে পাচ্ছ ডাইপোলটা রয়েছে -q আর +q চার্জওয়ালা দুটো পয়েন্ট পার্টিকেল। সেই পার্টিকেল দুটো, এর মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটা তোমরা জানো, আমরা সেই ডিস্টেন্সটাকে 2l ধরি। তো এই হয়েছে আমাদের ডাইপোল। এখন বন্ধুরা একটু জিনিসটা ভেবে দেখো, যে ডাইপোলটা যখন এখানে রয়েছে, তখন ইলেকট্রিক ফিল্ড +q এর উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটা কত? সেটা নিশ্চয়ই এই দিকে অ্যাপ্লাই হবে, এবং সেই ফোর্সের ভ্যালু কত হবে? ইলেকট্রিক ফিল্ড ফোর্সের ভ্যালু হবে F = Q ইন্টু ইলেকট্রিক ফিল্ড। এটা তোমরা সকলেই জানো, প্রথমের দিকেই আমরা শিখেছি। কারণ ফোর্সের ভ্যালু হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে চার্জ গুণ করলে পাওয়া যায়, এবং তার ডাইরেকশন কোন দিকে হয়? সেই ফোর্সের ডাইরেকশন হয় ইলেকট্রিক ফিল্ডের দিকে। আর একটু ভালোভাবে বোঝানো যেতে পারে বন্ধুরা, যেমন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন নিচ থেকে উপরে, এর অর্থ হচ্ছে নিচের প্লেটটা পজিটিভ আধানযুক্ত প্লেট এবং উপরের প্লেটটা নেগেটিভ আধানযুক্ত প্লেট। সেই জন্যই ইলেকট্রিক ফিল্ডটা নিচ থেকে উপরের দিকে হয়েছে। তাহলে পজিটিভ আধানযুক্ত প্লেট অবশ্যই এই চার্জটিকে বিকর্ষণ করবে বা রিপেল করবে, তাই তো? তো সেই জন্য ডাইরেকশনটা উপরের দিকে। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ডাইরেকশনটা হবে নিচের দিকে, সেটা হবে এই দিকে, রাইট? এবং এর ভ্যালুও হবে F = QE। এর ভ্যালু হবে F = Q ইন্টু E। তো বন্ধুরা দেখো, এখানে দুটো সেম ফোর্স, এই ফোর্স এবং এই ফোর্স, দুটো ইকুয়াল ফোর্স, এই দুটো ইকুয়াল ফোর্স অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে। তাহলে এদের রেজাল্টেন্ট কি হবে? তাহলে রেজাল্টেন্ট ফোর্স হবে খুব স্বভাবতই F - F that is equal to 0। অর্থাৎ ডাইপোলকে যদি আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ডাইপোলের উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। এখন বন্ধুরা, ডাইপোলের উপরে এরকম অপোজিট যে ডিরেকশনে যে ফোর্স অ্যাপ্লাই হলো, অর্থাৎ এই দিকে এবং এই দিকে যে ফোর্স অ্যাপ্লাই হলো, তার জন্য ডাইপোলটা কি হবে? ডাইপোলটা একটুখানি সরবে, মানে এর পজিটিভ চার্জটা একটু উপরে চলে যাবে, নেগেটিভ চার্জটা একটু নিচে, অর্থাৎ ডাইপোলের চেহারাটা একটু এইরকম টাইপের হয়ে যাবে ফোর্স অ্যাপ্লাইয়ের পর। অর্থাৎ বোঝা যাচ্ছে
তারপরে হয়ে যাবে এরকম টাইপের, কারণ ফোর্সটা তো কনস্ট্যান্ট অ্যাপ্লাই হবে, রাইট? অর্থাৎ বোঝা যাচ্ছে ডাইপোলটি কিন্তু রোটেট করবে, অর্থাৎ ঘুরবে, ঠিক আছে? তো যদি ঘোরে ডাইপোলটা, তার মানে এর উপরে নিশ্চয়ই টর্ক অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখন আমাদের জানতে হবে যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে ডাইপোলের উপরে কত টর্ক অ্যাপ্লাই হয়, রাইট? তো টর্ক কি করে বার করবো বন্ধুরা? দেখা যাক। টর্ক বলতে বোঝায় যে বিন্দুর রেসপেক্টে আমি টর্ক বার করবো, ধরো এই বিন্দুর রেসপেক্টে আমি ও বিন্দুর রেসপেক্টে টর্ক বার করবো, তাহলে কি করতে হবে? এই যে ফোর্স রয়েছে, এই ফোর্সের সাথে এই ও পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা, অর্থাৎ ও পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বুঝতে পারছি, ও থেকে যদি আমি এইরকম টানি হরিজন্টাল লাইন, আর এফ এর ডাইরেকশন হচ্ছে এইটা, তাহলে ও থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটুকু, রাইট? এইটুকু নয়, একটু বেশি টানা হয়ে গেছে। ও থেকে এফ এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটুকু, ওকে? তো এই ডিস্টেন্সটা কতটা এটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে বন্ধুরা, এটা থিটা। তাই যদি থিটা হয় তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটাও থিটা, রাইট? তো আমাদের যে ডিস্টেন্স, অর্থাৎ এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা কত হবে দেখে নিই। এই ডিস্টেন্স হবে, যেহেতু এইটুকু হচ্ছে এল এবং ওইটুকু এল, তো আমরা এই ডিস্টেন্সটা পাবো ভেরি সিম্পলি এল সাইন থিটা, রাইট? কি করে এল সাইন থিটা পাচ্ছি? আমি ধরে নিলাম এই ডিস্টেন্সটা এক্স, তাহলে আমি লিখতেই পারি এক্স ডিভাইডেড বাই এল, এটা তো এল, এক্স ডিভাইডেড বাই এল ইজ ইকুয়াল টু কত? সাইন থিটা, রাইট? তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত? এল সাইন থিটা, এক্স ইজ ইকুয়াল টু কত? এল সাইন থিটা, রাইট? অর্থাৎ এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে এল সাইন থিটা, রাইট? তো টর্ক আসবে কি করে? টর্ক আমি ও রেসপেক্টে টর্ক, যেটা কিনা এই ফোর্সটার এফ ফোর্সের টর্ক, ও রেসপেক্ট এফ ফোর্সের টর্ক কত? আমি মনে করলাম সেটা হচ্ছে টাউ ওয়ান ইজ ইকুয়াল টু, কি লিখতে হবে না, এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ই, এটা তো একটু আগে তোমরা জেনেছো। আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এটাও একটু আগে জানলে, সেটা হচ্ছে এল সাইন থিটা। আবার বন্ধুরা এইখানে যে এফ ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এটাও তো এফ ফোর্স, একই ফোর্স। এই ফোর্স ও এর রেসপেক্টে কত টর্ক তৈরি করবে সেটা জানতে গেলে এই ফোর্সের সাথে ও এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাদের জানতে হবে, সেটাও কিন্তু সিমিলারলি এল সাইন থিটাই হবে, রাইট? তো সেক্ষেত্রে এই নিচের দিকে যে ফোর্সটা রয়েছে তার টর্ক যদি টাউ টু হয়, সেই টর্কটা কত হচ্ছে? কিউ ই ফোর্স, অ্যাকচুয়ালি এইটা ফোর্স, এই ফোর্সের ভ্যালু কিউ ই ইন্টু এল সাইন থিটা, রাইট? আচ্ছা বেশ, তাহলে আমরা দুটো টর্ক ক্যালকুলেট করে নিলাম। একটা হচ্ছে উপরের দিকে যে এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার টর্ক, আর একটা হচ্ছে নিচের দিকে যে এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার টর্ক। তো এই দুটো টর্ক আমরা অ্যাপ্লাই করে দেখলাম যে আমরা টাউ ওয়ান আর টাউ টুর ভ্যালু পেলাম, কিন্তু টর্ক তো একটা ভেক্টর কোয়ান্টিটি বন্ধুরা। তো টর্কের ডাইরেকশন কোন দিকে হয়? দেখো টর্কের ডাইরেকশন হয় কোন দিকে? ধরো এই দিকে এই এই এফ ফোর্স, উপরের দিকে এফ ফোর্সের টর্কটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক, আবার নিচের দিকে যে এফটা রয়েছে তারও কিন্তু টর্কটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। তো অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক যদি হয় তাহলে তার ডাইরেকশন কিরকম হবে আমি বলে দিচ্ছি। ধরো বন্ধুরা এই অক্ষটা ওয়াই অ্যাক্সিস আর এই অক্ষটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যখন রোটেশন হবে তখন তার ডাইরেকশনটা হবে অ্যাক্সিস বরাবর, যে অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশনটা হচ্ছে। অর্থাৎ এখানে বুঝতে পারছো রোটেশনটা হচ্ছে তো এইভাবে, দেখো তুমি এই রকম ডাইরেকশনে রোটেশন হচ্ছে, তো এর অ্যাক্সিসটা পাস করবে অবশ্যই পজিটিভ জেড অ্যাক্সিস দিয়ে, রাইট? পজিটিভ জেড অ্যাক্সিস মানে এক্স আর ওয়াই এর ক্রস করলে আমরা পেয়ে যাবো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ক্রস যদি করি আমরা পজিটিভ জেড অ্যাক্সিস পাবো। তো এখানে রোটেশন যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, এই রোটেশনের যে এটা একটা অ্যাক্সিয়াল ভেক্টর বুঝতেই পারছো, এবং সেই অ্যাক্সিয়াল ভেক্টরের ডাইরেকশনও কিন্তু
ওই অ্যাক্সিস বরাবর হবে রোটেশনের। অর্থাৎ এখন আমরা টাউ ওয়ান আর টাউ টুর যদি অ্যাডিশন বা রেজাল্টেন্ট বার করতে চাই, তাহলে তার উত্তর হয়ে যাবে টাউ ওয়ান আর টাউ টু রেজাল্টেন্ট টাউ ইজ ইকাল টু টাউ ওয়ান প্লাস টাউ টু হবে, সিন্স they have same direction and it is along the axis and along the positive z axis actually। তো এই হচ্ছে কি আমাদের টাউ ওয়ান টাউ টু যোগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি অ্যান্সার পাবো, দুটোকে অ্যাড করে দাও বন্ধুরা, দেখো আমরা পেয়ে যাচ্ছি 2QEL sin theta, 2QEL sin theta, এটা আমরা টর্ক পাচ্ছি এবং এর ডাইরেকশনটা কোথায় হচ্ছে এন ক্যাপ। আমি ধরি এন ক্যাপ নয়, আমি একদম এটাকে কে ক্যাপই লিখে দিচ্ছি, কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে ডাইরেক্টেড হচ্ছে। আর আমি এখানে একটা ভেক্টর সিম্বল অ্যাপ্লাই করে দিচ্ছি, রাইট? সবেতেই আমি একটা ভেক্টর সিম্বল অ্যাপ্লাই করে দিচ্ছি। টাউ ওয়ান একটা ভেক্টর, কিউইএল সাইন থিটা অবশ্যই এটা একটা কে ক্যাপের দিকে ওর ডাইরেকশন হবে, এবং পরেরটাও কিন্তু কে ক্যাপের দিকে ডাইরেকশন হবে। তো আমরা টোটাল টর্ক পেয়ে গেলাম। এইখানে দেখো বন্ধুরা একটু খেয়াল করো, এই জিনিসটাকে আমি একটু ঘুরিয়ে এভাবে লিখতে পারি, 2QL এই যে কোয়ান্টিটিটা, 2Q ইন্টু এল এই কোয়ান্টিটিটা কি ডাইপোল মোমেন্ট নয়? দেখো এই কোয়ান্টিটিটা মানে 2L 2 ইন্টু এল ইন্টু কিউ যদি করি, তাহলে কি এটা ডাইপোল মোমেন্ট বেরোবে না? অবশ্যই এটা ডাইপোল মোমেন্ট বেরোবে। তার মানে এই যে 2QEL লেখা আছে, এটা অ্যাকচুয়ালি P, that is dipole moment, E, that is electric field, sin theta, K cap, right? তো P is equal to আমরা জানি dipole moment, P is equal to always আমরা সকলেই জানি Q into 2L। Q হচ্ছে চার্জ আর 2L হচ্ছে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স ডাইপোলের ক্ষেত্রে। তো PE sin theta, তো PE sin theta এই যে আমরা লিখলাম PE sin theta K cap, তো এই যে এর তো একটা বুঝতেই পারছি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি রয়েছে। তো PE sin theta কে আমরা কিন্তু লিখতে পারি P ক্রস E, রাইট? PE sin theta কে আমরা লিখতে পারি P ক্রস E, P আমরা এখানে একটু লিখছি যে টর্ক ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা P ক্রস E, P ক্রস E, P ক্রস E। এবার বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি পি সাইন থিটাটাকে পি ক্রস ই কেন লিখলেন, ই ক্রস পি কেন লিখলেন না? তার উত্তর আছে। দেখো আলটিমেটলি আমাদের টর্কের ডাইরেকশনটা কোন দিকে হবে বলো তো? টর্কের ডাইরেকশন হবে, যেহেতু ডাইপোলের রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, টর্কের ডাইরেকশন অবভিয়াসলি জেড অক্ষর দিকে হবে বা কে ক্যাপের দিকে হবে, জেড অ্যাক্সিস বা কে ক্যাপের দিকে হবে। এখন আমরা পি ক্রস ই যদি করি তবেই কিন্তু আমরা কে ক্যাপটা পাচ্ছি, রাইট? এবার একটু খেয়াল করে দেখো পি মানে কি। পি মানে হচ্ছে পি এর ডাইরেকশনটা একটু দেখো তোমরা, পি এর ডাইরেকশন হচ্ছে মাইনাস এই দিকটা, তোমরা সকলেই জানো পি এর ডাইরেকশন হয় এদিকে, রাইট? কোন পি এর ডাইরেকশন সবসময় মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হবে, তোমরা এটা শিখেছো। পি অলওয়েজ ডাইরেক্টেড টু ইন দিস ডাইরেকশন, ডাইপোল মোমেন্ট মাইনাস চার্জ থেকে প্লাসের দিকে ডাইরেকশন হয়, এটা হচ্ছে পি এর ডাইরেকশন। আর ই এর ডাইরেকশন কোন দিকে খেয়াল করে দেখো, ই এর ডাইরেকশন হচ্ছে এইদিকে। তো পি ক্রস ই যদি করো, পি ক্রস ই যদি করো বন্ধুরা একটু খেয়াল করো, পি ক্রস ই যদি করো তবেই কিন্তু তুমি কে ক্যাপকে পাচ্ছ, রাইট? পি ক্রস ই করলে তবেই কে ক্যাপকে পাচ্ছ, এই দিক থেকে এইটা ক্রস করলে তবে কে ক্যাপকে পাচ্ছ। কিন্তু ই ক্রস পি করলে কি পেতে? ই ক্রস পি করলে কি হতো? এ ক্রস পি করলে কিন্তু উল্টো দিকে ডাইরেকশন আসতো, প্লাস মাইনাস কে ক্যাপ আসতো, রাইট? তো আমাদের তো টর্কের ডাইরেকশন মাইনাস কে ক্যাপের দিকে নয়, আমাদের টর্কের ডাইরেকশন প্লাস কে ক্যাপের দিকে। অর্থাৎ আমাকে এটা পি ক্রস ই করতে হবে, ই ক্রস পি করলে কিন্তু হবে না। আশা করি তোমরা বুঝতে পারলে যে কেন এটা পি ক্রস ই হলো, সিম্পল ব্যাপার। তো বন্ধুরা মনে রাখবে যে টর্ক ইজ ইকুয়াল টু পি ক্রস ই। তো এবার আমরা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে প্লেস করবো। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায় বন্ধুরা? ধরো ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে ঠিক এই হবে, ইলেকট্রিক ফিল্ডের
ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দেখো আমি ভেক্টরগুলোর সাইজ কিন্তু আস্তে আস্তে আমি বাড়াচ্ছি। এটা হচ্ছে নন ইউনিফর্ম ভেক্টর, মানে যে এরিয়া ইলেকট্রিক ফিল্ডের কথা ভাবছি সেই এরিয়া ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ডিস্টেন্সের সাথে সাথে ভ্যারি করে যাচ্ছে। যেমন আমি বলছি যত জেড অ্যাক্সিসের দিকে যাচ্ছে বা ওয়াই অ্যাক্সিস ধরে নাও তুমি, এটা ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে তত কিন্তু ইলেকট্রিক ফিল্ড রাইজ করছে, রাইট? যত আমি এইভাবে ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে তত কিন্তু ইলেকট্রিক ফিল্ড রাইজ করে যাচ্ছে, ঠিক এইভাবে। এবং এই যে রাইজ করছে তার রেটটা কি হবে বন্ধুরা, সেটা হবে ডিই ডিওয়াই। এবারে সে যারা শিখে নিয়ে আশা করছি। এখানে দেখো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলটাকে রাখা আছে। তো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে বোঝাচ্ছে, বুঝতেই পারছো যে এই যে ডিস্টেন্স বরাবর ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু সেম নয়। সেটা আমি কিন্তু ভেক্টরগুলো যে লেন্থ সেই লেন্থ দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখো এখানকার ভেক্টরগুলো একটু ছোট, এখানকার ভেক্টরগুলো একটু বড়, এখানকার ভেক্টরগুলো আরো বড়। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডগুলো কিন্তু ভ্যারি করে যাচ্ছে যত নিচ থেকে উপর দিকে গেছে বা ওয়াই অ্যাক্সিসের দিকে যত গেছে। আমি ধরে নিচ্ছি যে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, মানে এই উপরে যে ইলেকট্রিক ফিল্ডগুলো এইগুলো মনে করছি আমি E2, আর নিচের দিকে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে মানে এই পোর্শনটা এটা মনে করছি আমি E1। তাহলে দেখো পজিটিভ চার্জের উপর কিন্তু এদিকে একটা ভালো রকম ফোর্স অ্যাপ্লাই হবে, যেটা কিনা বুঝতেই পারছো সেই ফোর্সটা হয়ে যাচ্ছে F2 ইকুয়াল টু কিউ ইন্টু E2। বেশ, আর নেগেটিভ চার্জের উপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হবে? অবভিয়াসলি এদিকে হবে, নিচের দিকে উল্টো দিকে ফোর্স, এবং সেটা কিন্তু অবভিয়াসলি সেটা আগের তুলনায় কম হবে। সেটা মনে করলাম E1, সরি F1 ফোর্সটা, সেটা তো হবে কিউ ইন্টু E1। এখানে ফিগার থেকে পরিষ্কার বুঝতে পারছো যে E1 ইজ লেস দ্যান E2। এখন তো রেজাল্টেন্ট কি হবে বন্ধুরা? E1 লেস দ্যান E2 আমরা লিখে রাখলাম এখানে। রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্ট অবভিয়াসলি যেহেতু অপোজিটলি ডাইরেক্টেড এরা, এদের রেজাল্টেন্ট হয়ে যাবে সাবস্ট্রাকশন হবে। অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স F ইজিক্যাল টু হয়ে যাচ্ছে F2 মাইনাস F1। F2 মাইনাস F1 করলে আমরা পেয়ে যাচ্ছি কিউ E2 মাইনাস E1, রাইট? E2 মাইনাস E1। এইবারে দেখো ডাইপোলের লেন্থ আমরা এল অ্যাজিউম করে নিয়েছি। তো আমরা এই যে কোয়ান্টিটিটাকে আমরা এইভাবে লিখতে পারি কিউ ইন্টু এল, ওকে, E2 মাইনাস E1 ডিভাইডেড বাই এল। কিউ ইন্টু এল মানে কি? কিউ ইন্টু এল মানে কিন্তু ডাইপোল মোমেন্ট, আর E2 মাইনাস E1 হয়ে যাচ্ছে ডিফারেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই এল, মানে ডাইপোল মোমেন্টের মধ্যে একটা ডিরেকশন। মানে এই ডিরেকশনটাকে আমরা যদি খুব ছোট একটা ডিরেকশন ডিওয়াই ধরে নিই তাহলে আমরা পরিষ্কার আমরা এখানে লিখতে পারি। আর এই ইলেকট্রিক ফিল্ডের যে ডিফারেন্স E2 মাইনাস E1, এটাকে আমরা যদি ডিই ধরে নিই, ডিফারেন্সটা যদি খুব ছোট হয়, অর্থাৎ আমরা ডিই ইজিক্যাল টু ধরে নিচ্ছি E2 মাইনাস E1। তো ডিই ইজিক্যাল টু E2 মাইনাস E1, আর ডিস্টেন্সটাকে আমরা ডিওয়াই ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা তো আমরা বুঝতেই পারছো কি হবে, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্ট ইজিক্যাল টু আমরা লিখবো পি, রাইট? আর E2 মাইনাস E1 কে আমরা লিখবো ডিই, আর স্মল এল এটাকে আমরা ধরে নিয়েছি ডিওয়াই, যেহেতু এটা ওয়াই ডিরেকশন ওয়াই অ্যাক্সিস তাই আমরা ওটাকে ডিওয়াই ধরে নিয়েছি। তো যে অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হবে সেই অ্যাক্সিস বরাবর আমরা ডি সেইটা লিখবো আর কি। ডি এক্স, এক্স এর দিকে হলে ডি এক্স লিখবো, ওয়াই এর দিকে হলে ডি ওয়াই লিখবো, জেড এর দিকে হলে ডি জেড লিখবো। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ফোর্স চলে আসছে পি ইন্টু ডি ডিওয়াই, ওকে? তো এইভাবে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলের উপর ফোর্স ক্যালকুলেট করতে হয়। তো স্টুডেন্টস এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে -4 মাইক্রোকুলম আর +4 মাইক্রোকুলম আর সেপারেটেড বাই 1 অ্যাংস্ট্রম ডিস্টেন্স, ফাইন্ড ডাইপোল মোমেন্ট ইন ডিবাই। এইটা ডিবাইতে দিয়ে দিয়েছে। ডিবাইতে ক্যালকুলেট করতে গেলে কিন্তু একটু সমস্যা আছে, মানে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, এটা হয়তো তোমরা
আলোচনা করিনি তখন ডিবাই ব্যাপারটা। ডিবাই একটা ডাইপোল মোমেন্টের ইউনিট। তো আমরা অ্যান্সারে আসি। দেখ, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 4 অ্যাংস্ট্রম, এই সরি 4 মাইক্রোকুলম। 4 মাইক্রোকুলম ইজ 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 কুলম। ওকে, আর এখানে যে ডাইপোলের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে 12, যেটাকে আমরা বলি, সেই গোটা 12টাই রয়েছে 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে কিন্তু আমরা জানি 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 মিটার। তো অবভিয়াসলি ডাইপোল মোমেন্ট আমরা জানি P ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12। যেটা আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে দাঁড়াচ্ছে 4 into 10 to the minus 6 into 10 to the minus 10, that is 4 into 10 to the power minus 16 coulomb meter. Okay, coulomb meter. তো এই হচ্ছে আমাদের কুলম্ব মিটারে ডাইপোল মোমেন্টের এক্সপ্রেশন। এইবারে বন্ধুরা এটা মনে রাখতে হবে, কুলম্ব মিটার হলে হবে না, কুলম্ব মিটার থেকে ইএসইউ তে কনভার্ট করতে হবে। সেটা আমি কি করে কনভার্ট করব বন্ধুরা, সেটাও দেখে নিই। এটা রয়েছে কুলম্ব। 1 কুলম্ব মানে 3 ইন্টু, মনে রাখবে তোমরা, 1 কুলম্ব মানে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। 1 কুলম্ব মানে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। খুব ভালো কথা লিখলাম। আচ্ছা, এবার মিটারকে সেন্টিমিটারে আনতে হবে। সেন্টিমিটার মানে 10 টু দ্য পাওয়ার 2। এই এবার কিন্তু এটা চলে এসছে ইএসইউ সেমিতে। ওকে, 1 কুলম্ব মানে 3 ইন্টু 10 টু দ্য 9 ইএসইউ, আর মিটার ছিল, মিটার মানে 10 টু দ্য 2 সেন্টিমিটার। তো গোটাটা চলে এলো ইএসইউ সেন্টিমিটার। তো আমাদের অ্যান্সার কি আসছে, 12 ইন্টু 10 টু দ্য পাওয়ার 12 ইন্টু 10 টু দ্য মাইনাস 5 ইএসইউ সেমি। ইএসইউ সেমি। এবার 1 ডিভাই মানে কি মনে রাখো, 1 ডিভাই মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেমি। ওকে, ইএসইউ সেমি, এইটা কে বলা হয় 1 ডিভাই। তো এখানে আমাকে করতে হবে তাহলে কি 12 বাই, এখানে আমি একটা, এটা যা লেখা আছে লিখলাম। তো এবার আমি করলাম কি, এখানে 10 টু দ্য মাইনাস 18 দিয়ে ডিভাইড করলাম, এখানে 10 টু দ্য পাওয়ার মাইনাস 18 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার যা আছে সেটা লিখে দিলাম, ইএসইউ সেমি। এইবারে 10 টু দ্য মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার 1 ডিভাই পেয়ে গেছি, মানে এটা আমি ডিভাই লিখতে পারি। আর এই যে পার্টটা, এই পার্টটা কত হবে, এই পার্টটা আমি এখানটা ইকুয়াল টু লিখে দিচ্ছি, 12 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 18 রয়েছে ডিনোমিনেটরে, তো মাইনাস 18 যদি উপরে চলে যায় প্লাস 18 হয়ে যাবে, প্লাস 18 মাইনাস 5 10 টু দ্য পাওয়ার 13। আর এটাকে আমরা ডিভাই লিখতে পারি এখন। তো এই হচ্ছে ডিভাই। তো বন্ধুরা এটা মনে রাখবে তোমরা, এটা জাস্ট একটা ইনফরমেশন। অঙ্কটা খুব সিম্পল অঙ্ক ছিল, কিন্তু যেহেতু ডিভাইয়ে কনভার্ট করতে বলেছে তখনই একটু সমস্যা আমরা পড়ে গেছিলাম। যাই হোক, আশা করি তোমরা এটা মনে রাখতে পারবে। আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। বন্ধুরা নেক্সট অঙ্ক এখানে বলছে যে ডাইপোল অফ মোমেন্ট বলে, ডাইপোলের মোমেন্টটা বলে দেওয়া আছে। আচ্ছা, এখানে ডাইপোলটিকে একটা ইলেকট্রিক ফিল্ড ইতে প্লেস করা আছে, এটার ভ্যালু বলে দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ডের। এবারে জানতে চাইছে ফোর্স আর টর্ক। তো বন্ধুরা ফোর্স কত হতে পারে, ফোর্স তো তোমরা সকলেই জানো, ফোর্স তো একদম সিম্পলি ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তো এখানে তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেখতেই পাচ্ছ। ইলেকট্রিক ফিল্ডের ডিস্টেন্সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড। তো সেক্ষেত্রে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ফোর্স ইজ ইকুয়াল টু 0 হয়। ওকে, ফোর্স ইজ ইকুয়াল টু 0, ফোর্স ইজ ইকুয়াল টু 0 অ্যাজ ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ফোর্স অন ডাইপোল ইজ 0। তো প্রথম অ্যান্সারটা বোঝাই গেল কি হবে। দ্বিতীয় যে অ্যান্সারটা, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে টর্ক কত।
তো টর্ক বার করার নিয়ম তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে পি ক্রস ই। তো পি ক্রস ই যদি করতে হয় বন্ধুরা, পি ক্রস ই আমরা জানি, তোমরা ক্রস প্রোডাক্ট করতে হয় কি করে সেটা আশা করি ভুলে যাওনি। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ওকে। এখানে পি ক্রস ই যেহেতু প্রথমে ডাইপোল মোমেন্ট পিটা ভ্যালু বসাতে হবে, অর্থাৎ 2 3 1, আর তারপরে এর ভ্যালুটা দেখতেই পাচ্ছ 0 2 জে আছে, তাহলে জে এর তলায় 2 আর কে এটা 1। এটা যদি তোমরা ক্যালকুলেট করে নাও বন্ধুরা, তো এটা অ্যান্সার তোমরা পেয়ে যাবে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ নিউটন মিটার। ওকে, তো আশা করি প্রবলেমটা বুঝতে পারলে সলিউশনটা। আমরা এবার নেক্সট প্রবলেমে যাই বন্ধুরা। নেক্সট অঙ্ক, এখানে নেক্সট প্রবলেমে কি বলা আছে না, ইন আ সার্টেন রিজিয়ন অফ স্পেস ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং জেড ডাইরেকশন থ্রুআউট। The magnitude of electric field is however not constant but increase uniformly along positive z direction at the rate of at 10 to the 5 Newton per coulomb per meter. তার মানে এখানে একটু খেয়াল করে দেখো, rate of change of electric field with z axis বা with z coordinate is clear. His dE dz, here dE dz, the rate of change of electric field along z is given, that is 10 to per 5 10 to 5 Newton per coulomb. আচ্ছা, what are the force and torque experienced by the system having total dipole moment of, এখানে ডাইপোল মোমেন্টের ভ্যালু কিন্তু বলে দেওয়া আছে এবং সেই ভ্যালুটা হচ্ছে p equal to 10 to the power -7 কুলম্ব মিটার। ওকে, এবার এই ডাইপোলটা তো ফোর্স এক্সপিরিয়েন্স করবে কি করবে না, এটা তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে নেই, এটা তো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রয়েছে, তাহলে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। আর নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ফোর্স এক্সপিরিয়েন্স যে করবে তার ভ্যালু তোমরা জানো, তার ভ্যালু হচ্ছে, আমরা দেখে নিচ্ছি, দেখো এটা আমরা শিখেছি, এইটা হচ্ছে আমাদের নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যদি থাকে তাহলে তার ক্যালকুলেশনটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু পি ইন্টু ডিইডি ডিওয়াই রয়েছে, যেহেতু ওটা জেড অ্যাক্সিস বরাবর রয়েছে, তাহলে আমার ক্যালকুলেশনে পি ডিই ডিজেড আসবে, রাইট। তো বন্ধুরা আমরা ফোর্স ইকুয়াল টু লিখতে পারি এফ ইকুয়াল টু পি ইন্টু ডিই ডিজেড, রাইট। আর আমাদের ভ্যালু কি আসবে বন্ধুরা, আমরা দেখে নিই, ডিই ডিজেড ইন্টু পি, আর ডাইরেকশন কি আসবে সেটা ঠিক করে নাও। যেহেতু এখানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন বলে দেওয়া আছে ইন নেগেটিভ জেড ডাইরেকশন, তো ডাইপোল মোমেন্টের ডাইরেকশন এইভাবে বলে দেওয়া আছে নেগেটিভ জেড ডাইরেকশনে, তার মানে বুঝতেই পারছো যে এইদিকে আছে নেগেটিভ চার্জটা ডাইপোলের, আর এদিকে আছে ডাইপোলের পজিটিভ চার্জটা। আর অন্যদিকে এটা বলে দিচ্ছে যে ইনক্রিজিং জেড অ্যাক্সিসে ইউনিফর্মলি the not constant electric field but increases uniformly along positive z axis. পজিটিভ জেড অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ডটা ইনক্রিজ করে, তার মানে এইখানে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেটা কিন্তু একটু বেশি, আর এখানে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেটা কিন্তু কম, রাইট। এবং সেটা পজিটিভ জেড ডাইরেকশনে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কিন্তু এইভাবে পজিটিভ জেড ডাইরেকশনের দিকে রয়েছে, রাইট। তো কি হচ্ছে না, এই যে নেগেটিভ চার্জটা রয়েছে এইখানে ডাইপোলে, যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডটা বেশি ইলেকট্রিক ফিল্ডও পাচ্ছে, আর এখানে যে পজিটিভ চার্জ রয়েছে তার সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কম পাচ্ছে, রাইট। এবার ইলেকট্রিক ফিল্ড কম পাওয়ার জন্য, যেহেতু পজিটিভ চার্জ, ফোর্সের ডাইরেকশন কিন্তু উপর দিকে এরকম, ওকে। আর এইখানে যে নেগেটিভ চার্জ রয়েছে তারপর কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা বেশি কাজ করছে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু ডাইরেকশনটা
উপর দিকে, বোঝাই যাচ্ছে নেগেটিভ চার্জের ক্ষেত্রে এটা নিচের দিকে কাজ করবে এবং অনেকটা বেশি, রাইট? তো আলটিমেটলি আমরা যে দুটো ভেক্টর পেলাম, অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এর মধ্যে অবশ্যই এই ভেক্টরটা ভ্যালু বেশি, অর্থাৎ রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড রয়েছে অ্যালং নেগেটিভ জেড ডাইরেকশন। সো ফোর্স এক্সপিরিয়েন্সড উইল বি অ্যালং নেগেটিভ জেড ডাইরেকশন। তো এখানে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই, পি এর ভ্যালু 10⁻⁻7 আর 10⁻⁷, আর এখানে আমরা ডিই ডিজেড এর ভ্যালু পেয়ে যাচ্ছি 10⁵, 10⁵, তাহলে অবভিয়াসলি আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 10⁻⁻2 নিউটন, 10⁻⁻2 নিউটন, which is directed along negative z axis. নেগেটিভ জেড অ্যাক্সিস বোঝাতে গেলে আমরা মাইনাস কে ক্যাপ দিয়ে দিতে পারি। ওকে, তো আশা করি ফোর্সের ক্যালকুলেশন তোমরা বুঝতে পারো। এইবারে তো টর্কের ক্যালকুলেশন। তো বন্ধুরা, টর্কের ক্যালকুলেশন আমরা সকলেই জানি, টর্ক ইজ ইকুয়াল টু পি ক্রস ই, টর্ক ইজ ইকুয়াল টু পি ক্রস ই, তাই তো? তো পি এর ডাইরেকশন আর ই এর ডাইরেকশন খেয়াল করে দেখো, পি এর ডাইরেকশন আর ই এর ডাইরেকশন কোন দিকে আছে? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আর পি এর ডাইরেকশন অপোজিট ডাইরেকশনে, একদমই প্যারালাল রয়েছে এবং অপোজিট। তো এদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি আছে। তো আমার অ্যান্সার আছে পিই সাইন 180, সাইন 180 মিনস পাই। তো এটা তো জিরোই হবে, কারণ তোমরা সকলে জানো 180 ভ্যালু হচ্ছে জিরো। তো টর্ক এখানে কিন্তু জিরো আমরা পেয়ে যাচ্ছি। এটা একটা সুন্দর অঙ্ক। আমরা নেক্সট অঙ্কে চলে আসি বন্ধুরা। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। An electric dipole is placed in non-uniform electric field. Non-uniform electric field এ কিন্তু ডাইপোলটা প্লেসড আছে। Both a torque and uniform electric field experience. An electric dipole placed in a non-uniform electric field experience, অর্থাৎ non-uniform electric ফিল্ডে যদি আমি একটা ডাইপোলকে রাখি তাহলে সে কি এক্সপিরিয়েন্স করবে? প্রথম অপশন বোথ টর্ক অ্যান্ড নেট ফোর্স। দেখো, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখেছে, অথবা নেট ফোর্স তো ও কাজ পাবেই, এর সাথে সাথে কিন্তু টর্কও অবশ্যই হবে। ইলেকট্রিক ফিল্ড যেহেতু রয়েছে, ইউনিফর্ম হোক আর নন ইউনিফর্ম হোক, টর্ক তো আসবেই আসবে, তাই না? আচ্ছা, পরের অপশন হচ্ছে অনলি ফোর্স বাট নো টর্ক। আচ্ছা, অনলি ফোর্স বাট নো টর্ক, এই নো টর্ক আমি বলবো কি করে? টর্ক যে হবেই না এটা তো ডেফিনেটলি বলা যাচ্ছে না, না? কারণ টর্ক হবে না এটা ডেফিনেটলি বলা যায় না। একটা ইলেকট্রিক ডাইপোলটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে থাকুক বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে থাকুক, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে থাকলে তো পি ক্রস ই টর্ক আসে, কিন্তু নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যখন রয়েছে, তাহলে এখন ইলেকট্রিক ফিল্ডে কিরকম রয়েছে, কি নেচার রয়েছে, সেটা তো আমি জানিই না, তাই তো? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা কি ডাইপোল মোমেন্টের সাথে প্যারালাল আছে কি নেই, সে তো আমরা কিছুই জানি না। সেক্ষেত্রে টর্কটা যে জিরো হবে সেটা কিন্তু ডেফিনেটলি বলা যায় না, অথবা ভি অপশনটা কিন্তু হবে না। অনলি টর্ক বাট নো নেট ফোর্স, এটা তো হবেই না, কারণ নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে থাকলে নেট ফোর্স তো কাজ করবেই। তো বন্ধুরা, এটা হচ্ছে না। নেক্সট হচ্ছে নো টর্ক অ্যান্ড নো নেট ফোর্স, এটাও তো হবে না, কারণ নো নেট ফোর্স হতে পারে না। তো অপশন এ ইজ কারেক্ট। ওকে, অপশন এ ইজ কারেক্ট। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রবলেম বন্ধুরা, an electric dipole consists of two opposite charges each of magnitude 2 microcoulomb separated by distance 1 semi. The dipole is placed in an external electric field of 103 Newton per coulomb. The maximum torque on the dipole. বন্ধুরা, ম্যাক্সিমাম টর্ক কি হতে পারে? আমরা জানি টর্ক ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা, পিই সাইন থিটা বা পি ক্রস ই, পিই সাইন থিটা। এখন এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? আমরা যদি ম্যাক্স ক্যালকুলেট করতে চাই তাহলে সাইন থিটা নিশ্চয়ই 1 আসবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 90 আসবে। ফর ম্যাক্সিমাম ভ্যালু থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সেক্ষেত্রে ম্যাক্সিমাম টর্কের ভ্যালু চলে আসবে পি ইন্টু ই, জাস্ট পি ইন্টু ই অ্যান্সার হবে। এখানে পি এর ভ্যালু আর ই এর ভ্যালু যদি পুট করে দাও তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। তো পি এর ভ্যালু তো তোমাকে ক্যালকুলেট করতে দিচ্ছে, এখানে 2 মাইক্রোকুলম করে চার্জ আছে, তো পি ইজ ইকুয়াল টু আমরা সকলেই জানি কিউ ইন্টু 12। তো কিউ এর ভ্যালু হচ্ছে কত? 2 মাইক্রোকুলম, 2 ইন্টু 10⁻⁻6। ওকে, আর এদের মধ্যে যে টোটাল ডিস্টেন্স অর্থাৎ 12 এর ভ্যালু হচ্ছে সেপারেট 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻² মিটার, রাইট? সেক্ষেত্রে আমার ডাইপোল মোমেন্ট চলে আসছে 2 ইন্টু 10⁻8।
কুলম্ব মিটার, রাইট? তো তাই যদি হয় আমরা বসিয়ে দিই ভ্যালুটা, পি এর জায়গায় 2 × 10⁻⁸, মানে ই এর ভ্যালু হচ্ছে 103 নিউটন পার কুলম্ব। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসছে। তো বন্ধুরা এটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেট করলে 2.06 × 10⁻6 নিউটন মিটার আসছে। তো এখানে অপশানগুলো একটাও মিলছে না। তো আমার মনে হচ্ছে এই যে সেন্টিমিটারটা রয়েছে না, সেপারেটেড 2 মাইক্রোকুলম ইজ সেপারেটেড বাই এ ডিস্টেন্স 1 সেন্টিমিটার, আমার মনে হচ্ছে এটা 1 সেন্টিমিটার হবে না, এটা 1 মিলিমিটার হবে, কারণ ডাইপোল তো 1 সেন্টিমিটারের সেপারেশনের থেকেও কম সেপারেশন থাকে। তো আমার মনে হয় এটা 1 মিলিমিটার হবে। আর 1 মিলিমিটার হলে আমরা কিন্তু 1 মিলিমিটার হলে এইখানে কিন্তু আমরা পাবো 10⁻⁷, রাইট? এবং এখানে আমরা তখন আমরা 10⁻5 পেয়ে যাব। তো অপশান এইটা হবে বন্ধুরা, কিন্তু একটু অপশানটা ভুল রয়েছে, বা অপশানটা নয়, মানে হয়তো অঙ্কটা দেওয়াটা ভুল আছে। এই ডিস্টেন্সটা 1 মিলিমিটার হবে। যাই হোক, আশা করি তোমরা প্রসিডিউরটা তো বুঝতে পারলে। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তো বন্ধুরা এখানে দুটো ডাইপোল রয়েছে, এটা একটা প্রবলেম সুন্দর, এবং দুটো ডাইপোলের মধ্যে ডিস্টেন্স আর। তো প্রশ্ন হচ্ছে এখানে P1 P2 এর উপর কত ফোর্স অ্যাপ্লাই করবে, P1 P2 এর উপর কত ফোর্স অ্যাপ্লাই করবে, বা এদের মধ্যে ইন্টারেক্টিং ফোর্সটা কত, এই যে আমাদের কোশ্চেন। তো কি করে সলভ করবো বন্ধুরা? তো এখানে দেখো বন্ধুরা, P1 যে ডাইপোলটা তার অ্যাক্সিয়াল পজিশনে রয়েছে P2। তো অ্যাক্সিয়াল পজিশনে যে ইলেকট্রিক ফিল্ড হয় বন্ধুরা, অর্থাৎ এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কিন্তু এইদিকেই হবে, রাইট? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এইদিকে হবে, এবং সেটা P1 এর জন্য যেটা হবে সেটা বন্ধন করলাম E1। এবং সেক্ষেত্রে আমরা জানি E1 এর ভ্যালু কি হয়, টু দ্য অ্যাক্সিস যদি থাকে, আমরা জানি এর ভ্যালু হচ্ছে 1/4πε0 P1, সরি 2P1/r³। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল পজিশনে যদি কোনো ডাইপোলের কোনো একটা ডাইপোলের অ্যাক্সিয়াল পজিশনে কত ইলেকট্রিক ফিল্ড সেটা। তো যথারীতি এটা একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, তাই তো? কারণ এইখান থেকে এইটুকুর মধ্যে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ তো হবেই, তাই না? কারণ এখান থেকে এখানে যখনই আমি যাব তখন তো আরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ P2 ডাইপোলটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে। আর আমরা জানি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডাইপোলের উপর ফোর্স কত হয়, এইটাই যেটা আমরা ক্যালকুলেট করতে চাই। ফোর্স ইকুয়াল হচ্ছে P ইন্টু, অর্থাৎ এখানে P2 ইন্টু ডিই ডিজেড, ডিই ডি আর হবে এক্ষেত্রে, রাইট? তো ডিই ডি আর কত হচ্ছে বন্ধুরা দেখে নাও। তো ডিই1 ডিআর হবে। তো বন্ধুরা আমরা ডিফারেন্সিয়েট করে পেয়ে গেলাম -3/r⁴, 2p1/4πε0, এটা তো কনস্ট্যান্ট আছেই, -3/r⁴, এই ফর্মে আমরা পেলাম। অ্যাকচুয়ালি পেয়েছি 1/4πε0 2p1/r⁴ -i²। এখন এই -i³ কেন লিখলাম? কারণ এটা দেখো নেগেটিভ অ্যান্সার এসছে আমাদের, এবং নেগেটিভ অ্যান্সার এসছে, অর্থাৎ ডিই ডি আর যেদিকে ইনক্রিজ করছে তার উল্টো দিকে আমার হবে। তো ডিই ডি এর তো এইদিকে ইনক্রিজ করছে না, ডিই ডি এর ইনক্রিজ করছে না, মানে ই এর যে ইনক্রিজ, দেখো খেয়াল করে যে ই এখান থেকে যত ডিস্টেন্স বাড়বে ই কিন্তু ডিক্রিজ করবে, অর্থাৎ এই দিক বরাবর ই কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। ই যদি ডিক্রিজ করে যায় বন্ধুরা, এইটা ডিক্রিজটাই কিন্তু এখানে মাইনাস সাইনের মধ্যে দেখানো আছে। তো সেইটাকে আমরা মাইনাস সাইনটা তুলে আমরা -i³ লিখে দিয়েছি। অর্থাৎ আমি বলতে চাইছি যে ডাইরেকশনটা হবে এই দিক বরাবর। যদি আমি এই দিকটাকে -x অ্যাক্সিস ধরে নিই, তাহলে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমরা ভ্যালুগুলো ফুট করে দিই। তো ভ্যালু কত আসছে বন্ধুরা? 1/4πε0 2 P1 P2, রাইট? P1 P2, এই P2টা রয়েছে, এখানে P1 রয়েছে, 2P1 P2 ডিভাইডেড বাই r⁴।
এবং এটা কোন দিকে কাজ করছে, একদমই নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা, মনে রাখবে। প্রবলেমটা আমি কি করে সলভ করলাম। এখানে একটা মিস্টেক হয়েছে বন্ধুরা, এখানে এই যে 3 রয়েছে আবার এখানে 2 রয়েছে, তো এখানে 6 হয়ে যাবে। ওকে, তো এখানে একটা 6 হবে, এটা 2 লিখেছি আমি, এটা 6 হবে। তো ইট উইল বি 6, 3 into 2 that is 6। এখানেও এটা 6 হবে। না না না, 6 হয়ে গেল এখানে। আচ্ছা, মাইনাসটা আমি তো মাইনাস আই ক্যাপ লিখে দিয়েছি, অসুবিধা নেই। এখানে একটা 6, তো 6p1p2/r⁴ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা এবার নেক্সট অঙ্কে মুভ করছি বন্ধুরা। তো স্টুডেন্টস, এখানে আরেকটা অঙ্ক, এটা একটা ডাইপোল p1, এটা আরেকটা ডাইপোল p2, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ঠিক মনে করো r। এবারে প্রশ্ন হচ্ছে p2 উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে। তো এবারে ব্যাপারটা কিন্তু দেখো, p1 এর বাইসেক্টরাল পজিশনে রয়েছে p2, তো p1 এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা আসবে E1, সেটা হচ্ছে কত, 1/4πε0। বাইসেক্টরাল পজিশনে রয়েছে, তাহলে আমার এটা আসবে p/r³। ওকে, আর এখানেও আমাকে দেখো আর এর রেসপেক্টে চেঞ্জ হয়ে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তো এখানে dE1 dr এটাও আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, এবং সেটা ক্যালকুলেট করলে কত আসবে বন্ধুরা, তোমরা জানো, -1/4πε03p/r⁴। তো বন্ধুরা, মাইনাসটা রয়েছে, তো আমি যদি এই দিকটাকে মাইনাস এক্স অ্যাক্সিস ধরে রাখি, তাহলে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, 1/4πε0, যেমন আগে লিখেছিলাম, 3p/r⁴ মাইনাস আই ক্যাপ, তো এটা এইভাবে আমরা লিখতে পারি। তো আমার প্রবলেমটার অ্যান্সার কি আসবে বুঝতেই পারছো। তো p2 উপর ফোর্স যেটা জেনারেট করবে, এই ফিজিক্যালটা আগের মতোই, এই ফিজিক্যালটা হয়ে যাবে p2 dE1 dr, and this answer will be 1/4πε0 3। আচ্ছা, এইটা p1 হবে, p1টা লিখতে, 1টা লিখতে আমি খেয়াল করে নি, যাই হোক, 3p1p2/r⁴। তো এই হচ্ছে আমাদের ফোর্সের ভ্যালু। তো বন্ধুরা, নেক্সট প্রবলেম আমরা বলছি। ধরো নেক্সট প্রবলেমটা এরকম, ঠিক এখানে একটা ডাইপোল আছে, এবং ঠিক তার প্যারালালে আরেকটা ডাইপোল আমি আঁকছি, ধরো জাস্ট একদম প্যারালালে এখানে আরেকটা ডাইপোল আছে, প্যারালাল ডিরেকশন, জাস্ট প্যারালাল ডিরেকশন। ওকে, একটা p1 ডাইপোল আর একটা p2 ডাইপোল। দিস ইজ p1 ডাইপোল, দিস ইজ p2 ডাইপোল। এইবারে বলছে p1 আর p2 ইন্টারঅ্যাকশন, মানে কত ফোর্স অ্যাপ্লাই হবে p1 p2 এর উপরে, বা p2 p1 এর উপর কত ফোর্স দেবে। আর এদের মধ্যে ডিসটেন্সটা এখানে বলে দেওয়া আছে বন্ধুরা, মনে করো জেড বা আরই ধরো, আর এতক্ষণ আমি তো আরই ধরছিলাম, তো আর এইবারে কত হবে। দেখো বন্ধুরা, এখানে যেহেতু p1 এর, তো এখানে মাইনাস চার্জ আছে, এখানে প্লাস চার্জ আছে, বুঝতেই পারছো ডাইরেকশনটা অনুযায়ী। p2রও তাই, এখানে মাইনাস চার্জ আছে, এখানে প্লাস চার্জ আছে ডাইরেকশন অনুযায়ী। তো এই যে মাইনাস মাইনাসে রিপালশন হবে এদিকে, আর মাইনাস প্লাসে অ্যাট্রাকশন হবে এইদিকে, তাই তো। এবার যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি আছে, এই ডিস্টেন্সটা অ্যাট্রাকশনটা কমই হবে, এবং অ্যাট্রাকশনটা কম হবে, সেই ভেক্টরটা যদি আঁকো তো এরকম একটা ছোট্ট ভেক্টর পাবে। যাই তো, এই দুটো ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টরের রেজাল্টেন্ট কোন দিকে হবে বন্ধুরা, রেজাল্টেন্ট হবে ঠিক এই দিক করে রেজাল্টেন্ট হবে, রাইট। আবার এই যে চার্জ, এইখানে যে চার্জ রয়েছে, এই চার্জটার উপরে যে ফোর্সটা আসবে, তারও কিন্তু রেজাল্টেন্ট এইটাই হবে, এবং একই রকমের রেজাল্টেন্ট হবে। তো এই যে রেজাল্টেন্ট পেলাম, এই দুটো রেজাল্টেন্টের দুটো কম্পোনেন্ট আসবে, এদিকে একটা এদিকে একটা,
এদিকে একটা এদিকে একটা, তো হরিজন্টাল কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেটলি ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো থেকে যাবে। তো এটা তুমি বুঝতে পারছো যে এই দুটো ডাইপোলের ইন্টারাকশনের জন্য যে নেট ফোর্সটা হবে সেটা কিন্তু ইনক্রিজিং আর যেদিকে, অর্থাৎ আর যেদিকে ইনক্রিজ করছে সেই দিকেই কিন্তু হবে, রাইট? এই হচ্ছে আমাদের একটা অবজারভেশন। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এই ইনক্রিজিং আর এর দিকে কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করছে না। ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করছে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করছে এই দিকে। কারণ তুমি বুঝতেই পারছো, তুমি এই যে ডাইপোলটা রয়েছে এই ডাইপোলের বাইসেক্টরের পজিশনে যে এই পজিশনটা যে ইলেকট্রিক ফিল্ড সেটা কোন দিকে কাজ করছে? সেই ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি এদিকে কাজ করছে, তাই তো? তো সেক্ষেত্রে এখন ইলেকট্রিক ফিল্ড যেহেতু কাজ করছে আমার উল্টো দিকে, সেক্ষেত্রে কিন্তু ডিই ডিজেড ক্যালকুলেশন করা বা ডিই ডিআর তো ক্যালকুলেশন করা যাবে না বন্ধুরা, কারণ ইটা এদিকে কাজ করছে আরটা এদিকে, তো এখানে আমি ডিই ডিআর কি করে ক্যালকুলেট করবো? করতে পারবো না। একটা জিনিস বন্ধুরা করতে পারবো, সেটা হচ্ছে আমি কিন্তু এর পোটেনশিয়াল এনার্জি বার করতে পারবো এই ডাইপোলটা। তো ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি কত হয় বন্ধুরা? আমি ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি ধরলাম ইউ, ওকে? তো যদি এই ডাইপোলটার পোটেনশিয়াল এনার্জি ইউ হয়ে বেরিয়ে যায়, তা এরপরে আমরা কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু দেখো একটু ভালো করে বেস করে, যে ফোর্স কিন্তু এই দিক থেকে এই দিকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ফোর্সের ডাইরেকশন এদিকে, তাই তো? তো ফোর্সকে যদি বার করতে হয়, আমি অবশ্যই এটা তো বোঝা যাচ্ছে যেহেতু এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিক বরাবর যত যাওয়া যাবে পোটেনশিয়াল এনার্জি কিন্তু চেঞ্জ হতে থাকবে, রাইট? উপর দিকে যত যাবে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। তার মানে ফোর্স ক্যালকুলেট করতে গেলে আমরা এখানে একটা অদ্ভুত জিনিস ছোটবেলায় পড়েছিলাম, ফোর্স ইকুয়াল টু মাইনাস ডিইউ ডিআর, এইটা ক্যালকুলেট করতে পারি, তাহলে কিন্তু ফোর্স বেরিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে ইউটা কত? এখন ইউটা কত আমি এখনো পড়াইনি তোমাদেরকে, আমার নেক্সট ক্লাসে তোমরা এর সদুত্তরটা পাবে বা এর যে অ্যান্সার সেটা পেয়ে যাবে, কারণ আমি এখনো ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি ব্যাপারটাতে এখনো ঢুকিনি। ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে আমি এখন কালচার করছি, পোটেনশিয়াল এনার্জির পরের যে নেক্সট ভিডিও সেখানে আমি পোটেনশিয়াল এনার্জি ডিসকাস করবো, আর এই প্রবলেমটা কি করে করতে হয় সেটাও ডিসকাস করে দেবো। তবে হ্যাঁ, আমি এখানে খানিকটা তোমার হিন্টস দিয়ে রাখলাম, যারা পড়ে ফেলেছো পোটেনশিয়াল এনার্জিটা তারা কিন্তু এটা এই হিন্টস ইউজ করে এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারো। তো ক্যালকুলেট করে, তো এখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে, ধরো এই ইলেকট্রিক ফিল্ডটা আমি মনে করছি ই, এই ইলেকট্রিক ফিল্ডে ডাইপোলটাকে রাখা আছে, একটু ডিসপ্লেসড করে দেওয়া আছে, একটুখানি টুইস্ট করা আছে, সামান্য অ্যাঙ্গেল থিটাতে এটাকে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো। কি হবে বন্ধুরা? তো এইটা হচ্ছে প্লাস কিউ চার্জ আর এদিকটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, ওকে? তো প্লাস কিউ চার্জটা থাকার জন্য এই চার্জটা কি হবে? রিপেলড হবে এদিকে, অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড যাবে প্লাস কিউ চার্জটা, আর মাইনাস কিউ চার্জটা কিন্তু ঠিক এইভাবে ফিরে আসবে। তো এর ফলে কি হবে বন্ধুরা? এর ফলে যেটা হবে, এই ডাইপোলটা আস্তে আস্তে এই দিকে ঘুরতে থাকবে, এবং ঘুরতে 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 এক সময় ডাইপোলটা এই পজিশনে আসবে। এই পজিশনে এলেও যে এখানে থেমে যাবে তা হবে না, কারণ ইনার্শিয়া, ডিউ টু ইনার্শিয়া ডাইপোলটা কিন্তু একটু ঘুরে এই পজিশনেও চলে যাবে। যখনই এই পজিশনে আসবে ডাইপোলটা, তখন আবার এই দিকে যে ফোর্সটা রয়েছে এবং এই দিকে যে ফোর্সটা রয়েছে, এই ফোর্স এর জন্য ডাইপোলটা কিন্তু আবার পুনরায় এই দিকে ঘুরে চলে আসবে। তো ব্যাপারটা হবে কি, এটা একটা এসএইচএম করতে থাকবে, রাইট? তো এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, এসএইচএম যে করবে, এই এসএইচএম এর ফ্রিকোয়েন্সিটা কি হবে? আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এটা কি করে এসএইচএম করবে। তো এইভাবে ডাইপোলটা এসএইচএম করতে থাকবে, প্রথমে, তারপর এরকম, আবার এরকম, নেক্সট হবে আবারও ওদিকে ফোর্স অ্যাপ্লাই হবে, আবার এইভাবে ও, তো এইভাবে কিন্তু ডাইপোলটা এসএইচএম করতে থাকবে। তো স্টুডেন্টস, এবার এসএইচএম এর ফ্রিকোয়েন্সিটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো ধরে নিচ্ছি অ্যাট এনি টাইম এটা অ্যাঙ্গেল করেছে থিটা, থিটা ভেরি স্মল। তো সেক্ষেত্রে আমাদের টর্কের ফর্মুলা কি আসছে বন্ধুরা? টর্কের ফর্মুলা চলে আসছে টাউ ইজ ইকুয়াল টু, তোমরা জানো, পি ই সাইন থিটা। এখন সিন্স থিটা ইজ ভেরি স্মল,
এটা টর্কটা চলে আসবে PE থিটা, রাইট? তো টর্ককে আমি অন্যভাবে লিখতে পারি। টর্ককে আমরা লিখতে পারি, টর্ক রিজিড বডি ডাইনামিক্স তোমরা বলছো টর্ক ইজ ইকুয়াল টু I ইন্টু আলফা, এটাও লেখা যায়। ওকে, আই, এখানে আই হচ্ছে এই ডাইপোলটার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তো থাকবেই, কারণ এটা এইরকমভাবে রোটেট করছে, মানে SHM করছে, এদিকে যাচ্ছে, তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রয়েছে, কারণ ওর অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে এবং এর পুরো একটা টর্ক অ্যাপ্লাই তো হচ্ছেই। তো টর্ক মানেই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে সেই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো আমরা এই PE সাইন থিটা ইজ ইকুয়াল টু I আলফা লিখতে পারি। তো আমরা লিখছি I আলফা ইজ ইকুয়াল টু PE সাইন থিটা, নয় PE থিটা। ওকে, তো সেখান থেকে আমরা লিখছি আলফা ইজ ইকুয়াল টু PE বাই I ইন্টু থিটা। তো এবার একটু খেয়াল করে দেখো বন্ধুরা, এই যে রিলেশনটা আমরা পেলাম, এই রিলেশনে আলফাটাকে যদি আমরা লিখতে পারি এইভাবে, যদি আমরা আলফাটাকে আর লিখি D2 থিটা DT2, কারণ আলফাটাকে আমরা লিখছি, ধরো এটাকে লিখে দিচ্ছি D2 থিটা DT2। ওকে, আলফা মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ D2 থিটা DT2। তো এই হচ্ছে লিখলাম। আর এখানে PE বাই I, এই যে জায়গা, এই টার্মটা বন্ধুরা, এই টার্মটা বুঝতেই পারছো, এটা কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। আর এখানে যেহেতু থিটা ইনক্রিজ করলে টর্কটা তত উল্টো দিকে ইনক্রিজ করে যাচ্ছে, তাই আমি এখানে একটা মাইনাস সাইন দেবো, সিন্স দিস ইজ দ্য রেস্টোরিং ফোর্স। ওকে, এই যে টর্কটা বেরোলো, এটা অ্যাকচুয়ালি রেস্টোরিং টর্ক, তাই আমরা এখানে মাইনাস সাইনটা দেবো, রাইট? তো রেস্টোরিং টর্ক মানে থিটা ইনক্রিজ করছে যত, টর্ক কিন্তু তার উল্টো দিকে ইনক্রিজ করে যাচ্ছে, অর্থাৎ এটা যেহেতু রিভার্স ডাইরেকশনে হচ্ছে, তাই জন্য আমরা এখানে মাইনাস সাইন দিলাম। তো এখানে আমরা একটা মাইনাস সাইন আসবে। এবার এই যে ইকুয়েশনটা বেরোলো বন্ধুরা, এই ইকুয়েশনটা কিন্তু একটা SHM এর ইকুয়েশন। খেয়াল করে দেখো, SHM এর যে নোন ইকুয়েশন রয়েছে, অ্যাঙ্গুলার SHM এর D2 থিটা DT2 প্লাস ওমেগা স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আশা করি এটার সাথে মিলছে, রাইট? যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওমেগা স্কোয়ার টার্ম হচ্ছে এইটা, অর্থাৎ ওমেগা স্কোয়ার যদি এটা হয়, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা বুঝতেই পারছি, এটা পরিষ্কার দেখা যাচ্ছে PE বাই I। ওকে, এখন তাহলে এর ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করতে পারলাম। আর যদি টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে দেয়, তাহলে টাইম পিরিয়ড T ইজ ইকুয়াল টু আমরা জানি 2π বাই ওমেগা। সেক্ষেত্রে 2π বাই ওমেগা, আমরা ওমেগার ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে এটা আসছে 2π আন্ডার রুট, এটা ওমেগা তলায় রয়েছে, মানে এটা ডিনোমিনেটরে রয়েছে, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে I বাই PE, রাইট? I বাই PE। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে টাইম পিরিয়ডটা কি করে বের করতে হয় এই SHM এর। খুব ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা, এটা পরীক্ষাতে তোমাদের আসতেই পারে, বা কোনো অঙ্কতে এটা একটা টাইম পিরিয়ড কত এটা ক্যালকুলেট করতে দিতেই পারে। ডাইপোলের যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দিল, ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দিল, ইলেকট্রিক ফিল্ড কত বলে দিয়েছে, আর P অর্থাৎ ডাইপোল মোমেন্ট কত সেটা যদি বলে দেয়, তাহলে কিন্তু এটা কত ফ্রিকোয়েন্সিতে মুভ করবে বা কত ফ্রিকোয়েন্সিতে SHM করবে সেটা কিন্তু ক্যালকুলেট করা যাবে। বন্ধুরা, ক্লাসটা এখানে আমরা শেষ করছি। আশা করি তোমরা ক্লাসটা মন দিয়ে শুনেছো, আর অবশ্যই ভিডিওটা দেখে ভিডিওটা বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তা না হলে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে না। তো স্টুডেন্টস, আজকের মধ্যে এখানেই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।